নমস্কার বন্ধুরা। এক সপ্তাহের ব্যবধানে দুটো বড় ঘোষণা। ভারতের সাথে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্যারিফ এখন 18% কমিয়ে আনা হয়েছে। কি অদ্ভুত টাইমিং দেখুন। তার ঠিক কয়েকদিন আগেই ইউরোপ বলেছে ভারত ইউ একটা ঐতিহাসিক ট্রেড ডিল শেষ করেছে, যাকে নিজেরাই বলেছে মাদার অফ অল ডিলস, মানে সব থেকে বড় ডিল। সাধারণ দর্শক হিসেবে আমাদের মাথায় যে প্রশ্নটা ঘোরে সেটা হলো, এত দ্রুত কি বদলে গেল? আমেরিকা কি সত্যি বুঝে গেল ভারত শুধু আর তাদের দিকে তাকিয়ে একদিকে থাকছে না? ইউরোপিয়ান ইউনিয়ন আর ভারতের এই ট্রেড ডিলের ভেতরে এমন কি আছে যেটা ওয়াশিংটনে অ্যালার্ম বেল বাজিয়ে দিয়েছে? আর এই খেলায় ভারত আসলে কি করছে? চাপের মধ্যে প্রতিক্রিয়া, নাকি একেবারে পরিকল্পিত চাল? এক ঢিলে দুই পাখি। ইউ আর ইন্ডিয়ার এই ট্রেড ডিলটা কোনো ছোটখাটো ট্রেড ডিল নয়। ইউ বলছে ভারতে তাদের রপ্তানির বড় অংশে ট্যারিফ কমবে, আর ইউরোপীয় কোম্পানিগুলির বছরে প্রায় 4 বিলিয়ন ইউরো ডিউটি বাঁচাতে পারে। আবার ভারতের জন্য কথা হচ্ছে ইউরোপের বিশাল বাজারে অনেক ভারতীয় পণ্যের প্রবেশ এখন সহজ হবে। কিন্তু এটা কোনো নতুন গল্প নয়। আপনি যদি খবরে পড়েছেন তাহলে দেখবেন 2007 থেকে আলোচনা চলছে। 2013-তে এসে সব থেমে গিয়েছিল, 2022-তে আবার শুরু হলো, আর 2026-এ এসে এটা ফাইনাল বা চূড়ান্ত হয়েছে। তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিক, 20 বছর পরে এখনই কেন? ইউরোপ কি নিজের অর্থনৈতিক চাপে ভারতের মতো বড় বাজারে ঢুকতে মরিয়া? আর ভারত কিভাবে ইউ এর সঙ্গে এত বড় চুক্তির পর ঠিক এক সপ্তাহের মধ্যেই আমেরিকার কাছ থেকেও ট্যারিফ কমানোর ছাড় আদায় করতে পারলো? এটা কি শুধু কাকতালীয়? আমেরিকার এই ডিল থেকেই বা কি লাভ হচ্ছে? আর সব শেষে এইসব বড় বড় ঘোষণার ভেতরে ভারতের সাধারণ মানুষ কোথায় দাঁড়িয়ে? চাকরি কি আদৌ হবে? ছোট ব্যবসা, চাকরি, ছাত্রদের স্কিল, এগুলোর উপরে বাস্তব প্রভাবটা কি? এই ট্রেড ডিলে সত্যি কি আছে, আর কেনই বা সবকিছু এখন ঘটছে, আর কার লাভটা সব থেকে বেশি? চলুন আজকের পর্বে এক এক করে সব দেখা যায়। অনেকে ভাবছে ডিল সই হয়েছে মানেই ইউরোপের জিনিস কাল থেকে সস্তা, ভারতের এক্সপোর্ট পরশু থেকেই লাভ দেবে। বাস্তবে কিন্তু তা নয়। এই ডিল এখনো চালু হয়নি। এটা শুধুমাত্র একটা এগ্রিমেন্ট, মানে দুপক্ষ বলছে তারা কোন দিকে এগোতে চায়, কোন দিকে তারা এগোবে ভবিষ্যতে। এখনো বাকি আছে আইনি খুঁটিনাটি, ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টের অনুমোদন, মানে ওখানে প্রায় ধরুন 27খানা কান্ট্রি আছে, সবারই ভেটো পাওয়ার আছে। তো এই ভেটো পাওয়ারের জন্য যে কেউ আটকে দিতে পারে। আর ভারতের নিজস্ব প্রক্রিয়া কি? সব মিলিয়ে বাস্তবিক অর্থে এই ডিল 2027-এর আগে পুরোপুরি কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আসি এই ডিলে কাগজে কলমে কি ঠিক হয়েছে। প্রথমটা হচ্ছে ট্যারিফ বা শুল্ক। ইউরোপ বলছে ভারতের বাজারে তাদের প্রায় সব পণ্যের উপরে ট্যারিফ ধাপে ধাপে কমবে, অনেক ক্ষেত্রে শূন্যের কাছাকাছি যাবে। এটা কেন বড় কথা? ধরুন ইউরোপে একটা গাড়ির দাম প্রায় 10 লক্ষ টাকা। আগে ভারতে আনতে হলে তার উপরে 70% থেকে 110% পর্যন্ত ট্যারিফ লাগতো এর উপরে, মানে এটা ভারত চাপাতো। ফলে দাম প্রায় দ্বিগুণ হয়ে যেত। তো ভারত এটা ইচ্ছা করেই করতো যাতে ইন্টারনাল যে মার্কেট আছে সেখানে যেন আমাদের ডোমেস্টিক যে ম্যানুফ্যাকচারাররা বা কার কোম্পানিগুলো বা অটোমোবাইল কোম্পানিগুলো এরা যেন কোনো লোকসান না খায়। তো এরা যেন নিজেদের মার্কেট ধরে রাখতে পারে, মানে এটা ডোমেস্টিক মার্কেটের দিকে ফোকাস ছিল। এখন দেখবেন পুরো ব্যাপারটাই হয়েছে আমরা আস্তে আস্তে এতগুলো ট্রেড ডিল করছি যাতে ফরেন ইনভেস্টমেন্ট আসুক আমাদের ইন্ডিয়াতে, এবং এইভাবেই একটা কান্ট্রি ইকোনমিক্যালি গ্রো করে। তার সাথে সাথে চাকরিও বাড়ে, ম্যানুফ্যাকচারিং বাড়লেই দেখবেন চাকরি বাড়বে। তো এগুলো সব ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সবই লিঙ্কড থাকে। তো এইটা এখন ভারত চাইছে। এই ডিলের পরে সময়ের সঙ্গে সঙ্গে এত যে শুল্ক বা ট্যারিফ অনেকটাই কমে যাবে, মানে ইউরোপের গাড়ির কোম্পানি ভারতের কম দামে বড় বাজারে ঢুকতে পারবে। এই ধরুন বিএমডাব্লিউ, স্কোডা, মার্সিডিজ, বিভিন্ন ধরনের যে বড় বড় ব্র্যান্ডেড গাড়ি যেগুলো আছে সেগুলো এখানকার বাজারে কিন্তু সস্তা হতে থাকবে। একই কথা প্রযোজ্য ওয়াইন ও স্পিরিটসে, মেশিনারি বা মেডিকেল ইকুইপমেন্টে, এইসব সেক্টরের জিনিসপত্র ভারতে কম দামে পাওয়া যাবে। এই কারণেই ইউরোপ নিজেই বলছে এই ডিল চালু হলে তাদের কোম্পানিগুলো বছরে কয়েক বিলিয়ন ইউরো শুল্ক বা ট্যাক্স বাঁচাতে পারবে। এবং লক্ষ্য করলে দেখবেন এই ইউ আর ইন্ডিয়া ডিল ঘোষণার কয়েকদিনের মধ্যেই আমেরিকাও জেগে উঠেছে। আমেরিকাও ভারতীয় পণ্যের ওপরে ট্যারিফ কমানোর কথা ঘোষণা করে দিয়েছে আর বলেছে ট্রেড ডিল হয়ে গেছে। এবার ভারতের দিকটা দেখি। ভারত বলছে ইউরোপিয়ান ইউনিয়ন মানে শুধু একটা দেশ নয়, 27খানা দেশের একটা বড় বাজার। এই ডিলের মাধ্যমে ভারতের টেক্সটাইল, অ্যাপারেল, লেদার, সি ফুড, জেমস এবং ইঞ্জিনিয়ারিং পণ্যের জন্য ইউরোপে ঢোকা তুলনামূলকভাবে
সহজ হতে পারে। কাগজে কলমে শুনলে ছবিটা খুব পরিষ্কার। ইউরোপ শুল্ক কমাচ্ছে, ভারত বাজার পাচ্ছে, কিন্তু এই ডিলের সবচেয়ে বড় প্রশ্নটা এখনো বাকি। 20 বছর ধরে ঝুলে থাকা এই চুক্তি হঠাৎ করে এখনই কেন এত জরুরি হয়ে উঠলো? এটা খুবই একটা কাকতালীয় না? হঠাৎ করে সমস্ত কিছু হচ্ছে, আমেরিকাও ডিল করছে, ইউ ডিল করছে, হচ্ছেটা কি? এখানে আসলে একসাথে 3টে ফ্যাক্টর কাজ করছে। প্রথম ফ্যাক্টর ইউরোপের নিজের অর্থনীতি। ইউরোপের বড় দেশগুলো আজ এমন এক অবস্থায় আছে যেখানে নিজেদের বাজারে বিক্রি আগের মতো আর বাড়ছে না। ওদের ইন্ডাস্ট্রির মধ্যে গ্রোথ এখন কমে গেছে, খুবই স্লো। আর ইউরোপের জনসংখ্যা এজিং, আর চীনের ওপর আগের মতো ভরসা নেই। ধরুন জার্মানির কথা, এটি ইউরোপের সবচেয়ে শক্তিশালী ও ইন্ডাস্ট্রিয়াল শক্তি হলেও এখানে যা এনার্জির খরচ বেড়েছে, আবার উল্টো দিকে গ্লোবালি যা এনার্জির যা ডিমান্ড হয়েছে, ওদের দেশের কোম্পানিগুলোকে নতুন বাজার খুঁজতে বাধ্য করছে। এবার ফ্রান্সে দেখুন, ফ্রান্সে সরকারি খরচ আর ঋণের চাপ নিয়ে বিতর্ক বেড়েই চলেছে, কিন্তু খরচ কমানো বা নিয়ম বদলানোর চেষ্টা করলেই দেখবেন রাস্তায় প্রতিবাদ, ধর্মঘট আর রাজনৈতিক চাপ শুরু হয়ে যায়। ফলে সরকার বড় সিদ্ধান্ত নিতে গেলে আটকে পড়ছে। আবার ইটালি আর স্পেনের মতো দেশে ইয়াং জেনারেশনদের কর্মসংস্থান এখনো বড় সমস্যা। বেকারত্ব দিন দিন বাড়ছে, এবং সেটা ইটালি বা স্পেনে নয়, আমি পর্তুগাল গেছিলাম, পর্তুগালেও ঠিক এই অবস্থা। তো এই অবস্থায় ইউরোপের কোম্পানিগুলোর দরকার একটা বড় স্থিতিশীল বাড়তে থাকা বাজার, আর এই জায়গায় ভারতের মতো বাজার খুবই কম আছে। আর 2030-এর মধ্যে ভারতের দিকে এক্সপোর্ট প্রায় দ্বিগুণ হতে পারে। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে আমেরিকার অনিশ্চয়তা। গত কয়েক বছরে আমেরিকার ট্রেড নীতি বারবার বদলেছে। আজ ট্যারিফ, কাল আলোচনা, পরশু আবার নতুন কোনো শর্ত। এই অনিশ্চয়তা শুধু ভারতের জন্য নয়, ইউরোপের জন্য একটা বড় সমস্যা। তার উপর আমেরিকা মাঝে মাঝেই ইউরোপের মতো মিত্র দেশগুলোকে গ্রিনল্যান্ডের মতো ইস্যুতে চাপ দিচ্ছে। তাহলেই ভাবুন, আমেরিকাকে কি তাহলে ভরসা করা যাবে? এতে ইউরোপের কাছে ইউএস আর আগের মতো প্রেডিক্টেবল নয়। এখন এখানেই একটা গুরুত্বপূর্ণ ঘটনা চোখে পড়ে। ইউ ইন্ডিয়া ডিল ঘোষণার ঠিক কয়েকদিনের মধ্যেই আমেরিকা ভারতীয় পণ্যের ওপরে যে ট্যারিফ বসিয়েছিল, প্রায় 50% ওভারঅল ট্যারিফ বসিয়েছিল, সেখান থেকে সোজা নামিয়ে 18% করার ঘোষণা করে দেয়। এই 18% ট্যারিফ এখন চীন, পাকিস্তান, বাংলাদেশ, ভিয়েতনামের থেকেও কম। মানে ইউএস বাজারে ভারতকে আলাদা, তুলনামূলকভাবে ভালো অবস্থানে রাখা হচ্ছে। অবশ্যই এর বিনিময়ে ভারতকে আমেরিকা থেকে আরো বেশি এনার্জি কিনতে হবে। ওই যে সেই ভেনেজুয়েলার যে তেল রপ্তানি করা হচ্ছে আমেরিকায়, এখন সেই তেল ভারতে বিক্রি করা হবে। বুঝে দেখুন কিভাবে সব জিওপলিটিক্স চলছে আর ইকোনমি কিভাবে দাঁড়িয়ে আছে। অবশ্যই এর বিনিময়ে ভারতকে আমেরিকা থেকে বেশি এনার্জি কেনা আর কিছু ট্রেড ব্যারিয়ার কমানোর কথাও বলা হয়েছে। কিন্তু বড় ছবিটা পরিষ্কার। ইউ ইন্ডিয়া বড় ডিলের পরে ইউএস চাইছে না ইন্ডিয়া ইউএস বাণিজ্যিক সম্পর্ক পিছিয়ে পড়ুক, কারণ এটা ওদেরও একটা ঝটকা লাগবে। তাই তারা শর্ট টার্ম ট্যারিফ ছাড় দিয়ে নিজেদের অবস্থান সিকিউর করছে। একই সময় ইউরোপ দেখছে ভারত দ্রুত বড় হচ্ছে, এবং একের পর এক দেশের সাথে ভারত কিন্তু ট্রেড ডিল করে যাচ্ছে। কিছুদিন আগে নিউজিল্যান্ড, তার আগে ইউএই, বিভিন্ন দেশের সাথে ইন্ডিয়া কিন্তু ট্রেড ডিল করে যাচ্ছে। এই বাজারে জায়গা পাকা করতে গেলে এখনই একটা শক্ত দীর্ঘমেয়াদী চুক্তি করা দরকার। এই দুই হিসেবের মাঝখানেই ভারত আজ দর কষাকষিতে আগের চেয়ে অনেক শক্ত জায়গায় দাঁড়িয়ে আছে। তৃতীয় ফ্যাক্টর হচ্ছে ভারতের নিজের কৌশল, নিজের যে স্ট্র্যাটেজি, সেটা কি? এই ইউ ডিলটাকে আলাদা করে দেখলে পুরো ছবিটা ধরা পড়বে না। গত কয়েক বছরে ভারত একের পর এক ট্রেড ডিল করেছে, ইউএইর সাথে, অস্ট্রেলিয়ার সাথে, ইউকের সাথে, নিউজিল্যান্ডের সাথে, আর এখন ইইউ, পাশাপাশি আমেরিকার সঙ্গেও নতুন সমঝোতা। এর মানে খুব পরিষ্কার, ভারত এখন আর একটাই দরজার উপরে দাঁড়িয়ে নেই। ভারত একাধিক দরজা খুলে রাখছে এবং প্রতিটা আলোচনায় নিজেদের শর্ত আরো শক্তভাবে তুলে ধরছে। মানে অবশ্যই ভারতের কাছে, ধরুন আপনার কাছে অনেকগুলো অপশন আছে, তখন আপনার অবভিয়াসলি ওয়েটটা বেশি হবে, তাই না? তো এই তিনটে ফ্যাক্টর, ইউরোপের নিজস্ব অর্থনীতির করুণ অবস্থা, আমেরিকার অনিশ্চয়তা আর ভারতের মাল্টি ডিল কৌশল, একসাথেই এই মাদার অফ অল ডিলসকে সম্ভব করছে। এই কারণেই 20 বছর ঝুলে থাকা চুক্তি হঠাৎ করে কয়েক মাসের মধ্যেই গতি পেয়েছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে, এই বড় বড় কৌশলের খেলায় ভারতের সাধারণ মানুষের জন্য বাস্তব ফলটা কি? এই ডিল কি সত্যি চাকরি, ব্যবসা আর ভবিষ্যতের সুযোগ কিছু বদলাতে পারবে, না সবই কাগজে কলমে আর বড় বড় কোম্পানির জন্য? এতক্ষণ আমরা বড় ছবিটা দেখলাম, ইউরোপ, আমেরিকা, ভারত কে কেন কি করছে। আপনারা হয়তো ভাবছেন এত সব তো হলো, কিন্তু আসলে এই ডিলটার প্রভাব সাধারণ মানুষের জীবনে কোথায় পড়তে পারে? এই ইউ ইন্ডিয়া ডিলের সবচেয়ে বড় দিকটা হলো ভারতের এক দুটো পণ্য নয়, প্রায় সব বড় এক্সপোর্ট সেক্টরেই একসাথে সুযোগ পাচ্ছে। এই ডিলে প্রায় 9400-রও বেশি পণ্যের লাইনে শুল্ক কমছে, যার মানে দাঁড়াচ্ছে ভারতের প্রায়
97% এক্সপোর্ট এখন ইউরোপে ঢোকার সময় কোনো বড় বাধা পাবে না। এটা একটা বিরাট ব্যাপার। ইন্ডিয়ার প্রত্যেকটি স্টেটই কিছু না কিছু লাভ করবে। যেমন ধরুন পশ্চিমবঙ্গ বা আসাম, এরা চা, অ্যাগ্রো প্রোডাক্টস, মেরিন প্রোডাক্টস এগুলোতে লাভ করবে, এগুলো এক্সপোর্ট হবে। তামিলনাড়ু, কর্ণাটকা থেকে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এইসবগুলো এক্সপোর্ট হবে। গুজরাট, মহারাষ্ট্র এখান থেকে কেমিক্যাল, জেমস, মেশিনারি এগুলো যেতে পারে। আবার পাঞ্জাব আর রাজস্থানে যদি দেখুন তাহলে দেখবেন ফুড প্রসেসিং, হ্যান্ডিক্রাফটস এগুলো এক্সপোর্ট হবে। বলা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং আর এক্সপোর্টের সঙ্গে যুক্ত কাজগুলোতে ভালো অপরচুনিটি আছে। যেমন ধরুন টেক্সটাইল, গার্মেন্টস, লেদার বা কোনো উৎপাদন জাতীয় কাজে এক্সপোর্ট যদি বাড়ে তাহলে চাকরিও বাড়বে। ভারতের গার্মেন্টস কিন্তু এদিকে খুব ফেমাস। এই সেক্টরগুলো ইউরোপে অনেক পণ্য পাঠায়। ট্যারিফ কমলে অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়ে, অর্ডার বাড়লে উৎপাদন বাড়ে, আর উৎপাদন বাড়লে কারখানায় লোক লাগে। এই কাজগুলো শুধু বড় শহরের গল্প নয়, ছোট শহর, শিল্প এলাকা, এমনকি অনেক আশেপাশে গ্রামে এই জায়গাগুলোতেই এই কাজগুলো বেশি তৈরি হয়। একই ছবি লেদার আর ফুটওয়্যারের ক্ষেত্রেও। ইউরোপে এই পণ্যর চাহিদা ভীষণ। নতুন নতুন চাকরি, নতুন ব্যবসার সুযোগ আরো বাড়তে পারে। এই ডিল সেই রাস্তাটা খুলে দেয়, কিন্তু সেই রাস্তা দিয়ে কে কতদূর যাবে সেটা নির্ভর করবে রাজ্যগুলো কতটা প্রস্তুত, আমাদের যে ইন্ডিয়ান স্টেট গুলো সেগুলো কতটা তৈরি আছে অলরেডি এই ম্যাসিভ স্কেলে তৈরি করার জন্য, সেক্টরগুলো কতটা প্রতিযোগিতায় টিকতে পারে। কারণ দেখুন কম্পিটিশন ভিতরেও, কম্পিটিশন ইউরোপের মার্কেটেও, সব কোম্পানিগুলোকে সেখানে টিকতে হবে। আর ব্যবসাগুলো কত দ্রুত নিজেদের মান এবং স্কেল দুটোই বাড়াতে পারে। এবার আসি ছোট ব্যবসার কথায়। যে ছোট ব্যবসাগুলো আগেই এক্সপোর্ট সাপ্লাই চেনের অংশ বা বড় কোম্পানির জন্য কাজ করছে, তারা কিন্তু খুবই লাভবান হবে। এই ডিল তাদের জন্য একটা বড় সুযোগ এনে দিতে পারে। যারা মান আর দক্ষতা বাড়াতে পারবে তারাই কিন্তু টিকে থাকবে। একটা জিনিস মনে রাখতে হবে, ইউরোপ কিন্তু কোয়ালিটির দিক দিয়ে খুবই স্ট্রিক্ট। ওদের কোয়ালিটি টেস্টিং, কোয়ালিটি অ্যাসেসমেন্ট খুব হাই। তো আমাদের দেখতে হবে যে ইন্ডিয়ার কোম্পানিগুলোর বা ভারতের যে কোম্পানিগুলো যা প্রোডাকশন করছে তার কোয়ালিটি যেন একদম টপ নচ হয়, তবেই কিন্তু তারা এই কম্পিটিশনের মার্কেটে অন্যান্য ওখানকার কোম্পানিগুলো থেকে এগিয়ে যেতে পারবে। মেইন ফ্যাক্টর হচ্ছে এই ছোট ব্যবসাগুলো তখনই দাঁড়াতে পারবে যদি তারা হাই কোয়ালিটি জিনিস পাঠায় কিন্তু লো কস্টে। কারণ এটাই ওদের লেভারেজ, এটাই ওদের টেকনিক্যাল অ্যাডভান্টেজ, তাই না? তো যারা মান আর দক্ষতা বাড়াতে পারবে তারাই কিন্তু টিকে থাকবে। এবার ছাত্র আর ইয়াং জেনারেশনদের প্রসঙ্গে আসি। এই ইউ ইন্ডিয়া ট্রেড ডিল সরাসরি চাকরির সংখ্যা ঘোষণা করে না, কিন্তু ডেটা দেখে একটা বিষয় খুব পরিষ্কার, ভারতের এক্সপোর্ট বাড়লে উৎপাদন বাড়বে, আর উৎপাদন বাড়লে বিভিন্ন স্তরে, বিভিন্ন সেক্টরে কাজের চাহিদা বাড়বে। সেটা ইনডাইরেক্ট বা ডাইরেক্ট দুটো থেকেই হতে পারে। ডিলের আওতায় যেসব সেক্টর আছে সেগুলো হচ্ছে টেক্সটাইল, অ্যাপারেল, লেদার, কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল, ইঞ্জিনিয়ারিং গুডস, অটোমোবাইল কম্পোনেন্ট, এইসব জায়গায় চাকরির চাহিদা বাড়তে পারে। সরকারি তথ্য অনুযায়ী এই ডিল প্রায় 6 থেকে 6.5 লক্ষ কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত এক্সপোর্টের সম্ভাবনা করে দিচ্ছে। এই সংখ্যা চাকরির প্রস্তুতি নয়, কিন্তু ইতিহাস বলে ম্যানুফ্যাকচারিং ও এক্সপোর্ট বাড়লে ডাইরেক্ট ও ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট তৈরি হয়। মানে কারখানার আশেপাশে চা বা চপ শিল্প বাড়তে পারে। কি বলুন, মানে ধরুন ওখানে একটা কারখানা হচ্ছে, তার আশেপাশে নিশ্চয়ই অনেক দোকানপাট হবে, একটা সেটেলমেন্ট হবে, লোকজনের উপার্জন হবে। এটাই একটা ইকোসিস্টেম তৈরি করে যেখানে জব অপরচুনিটি বাড়তে থাকে বা বিজনেস অপরচুনিটি বাড়তে থাকে। সংক্ষেপে বললে এই ডিল তরুণদের জন্য একাধিক সেক্টরে স্কিল ভিত্তিক কাজে সুযোগ বাড়ানোর ইঙ্গিত দেয়। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন রয়ে যায়, এই ডিলে ইউরোপ আর ভারত দুপক্ষেরই লাভটা কি একরকম, নাকি কারোর লাভটা অনেক বেশি স্পষ্ট? এখন পর্যন্ত আমরা আলাদা আলাদা দিক দেখেছি, এবার সবটা একসাথে ধরলে ছবিটা অনেকটা পরিষ্কার। প্রথমে ইউরোপের দিকটা দেখা যাক। এই ডিলের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন তার 27টা দেশ একসাথে ভারতের বাজারে ঢোকার সুবিধা পাচ্ছে। ইউরোপীয় কমিশনের নিজের হিসেব অনুযায়ী এই চুক্তি কার্যকর হলে ইউরোপের কোম্পানিগুলো বছরে প্রায় 4 বিলিয়ন শুল্ক বাঁচাতে পারবে। এটা একটা ম্যাসিভ অ্যামাউন্ট। এটা কোনো ভবিষ্যৎ অনুমান নয়, কোনো ফোরকাস্ট নয়, কারণ এই লাভটা আসবে সরাসরি। ধরুন গাড়ি, ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি, এয়ারক্রাফট, মেডিকেল ইকুইপমেন্ট, এই ধরনের যে এক্সপোর্ট ইউরোপ করবে ইন্ডিয়াতে, সেখানে যদি ট্যাক্স কমে যায় ইন্ডিয়ার তরফ থেকে, তাহলে অবশ্যই এটা ইমিডিয়েট লাভ পাবে ওখানকার কোম্পানিগুলো। উদাহরণ দিলে বিষয়টা বোঝা খুব সহজ হয়ে যাবে। ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি হচ্ছে জার্মানি। গাড়ি আর মেশিনারি এই দুই সেক্টরে ভারত তাদের জন্য একটা বড় গ্রোথ মার্কেট। এই ডিলের পরে জার্মান কোম্পানিগুলির পণ্যের দাম ভারতের আগের তুলনায় অনেক বেশি কম্পিটিটিভ বা কম হয়ে যাবে। ফ্রান্সের ক্ষেত্রে ছবিটা একটু আলাদা। তাদের প্রাইমারি এক্সপোর্ট হচ্ছে এয়ারক্রাফট, ডিফেন্স, মেডিকেল টেকনোলজি। এগুলো থেকে যদি ট্যাক্স কমে যায় বা যে শুল্ক কমে যায়, তাহলে অবশ্যই এটা অনেকটা অ্যাডভান্টেজ পাবে। আর এই শুল্ক কমা মানে একটা বড় দীর্ঘমেয়াদী বাজারে ঢোকার রাস্তা পরিষ্কার। ইটালি আর স্পেনের মতো দেশে ফুড প্রসেসিং, ওয়াইন, অলিভ অয়েল
এই সেক্টরগুলো সরাসরি লাভবান হবে। ইউরোপের লাভটা বোঝা কঠিন নয়, ভারতে ঢুকতে যে শুল্ক দিতে হতো সেটা কমে যাবে, ফলে কোম্পানিগুলোর খরচ কমবে, আর ডিল কার্যকর হলেই সেই সুবিধা তারা ইমিডিয়েটলি পাবে। এবার আসি ভারতের দিকে। ভারতে ডিলের মাধ্যমে একটা দেশের নয় 27টা দেশের বাজারে একসাথে ঢোকার সুযোগ পাচ্ছে। এখানে মূল সুবিধাটা সংখ্যা নয়, হচ্ছে স্কেল। কতটা বেশি অপরচুনিটি পাবে ভাবুন। ভারতে প্রায় 96 থেকে 97% পণ্য এক্সপোর্ট এখন ইউরোপে ঢোকার সময় আগের মতো বড় শুল্ক বাধার মুখে পড়বে না। এই সুযোগটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেমন ধরুন টেক্সটাইল ও অ্যাপারেল, কেমিক্যাল বা ফার্মা, ইঞ্জিনিয়ারিং গুডস, এই ধরনের সেক্টরের জন্য যেখানে ভারত ইতিমধ্যেই বড় উৎপাদক। এই ডিলটা একটা বিরাট অপরচুনিটি খুলে দেবে। সরকারি হিসেবে বলা হচ্ছে এই চুক্তি প্রায় 6 লক্ষ কোটি টাকারও বেশি অতিরিক্ত এক্সপোর্টের সম্ভাবনা তৈরি করতে পারে, অ্যাটলিস্ট মিডিয়াম টার্মে। কিন্তু এখানেই পার্থক্যটা তৈরি হয়। দেখুন, ইউরোপের লাভটা কিন্তু ইমিডিয়েটলি আসবে। শুল্ক যদি কমে যায়, ট্যাক্স যদি কমে যায় বা ডিউটি যদি কমে যায়, ইমিডিয়েটলি ওরা লাভটা পাবে। আবার ভারতের লাভটা আসবে যদি ভারতীয় কোম্পানিগুলো এই বড় বাজারের নিয়ম মেনে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, তবেই আসবে। তো তাদেরকে সেই কোয়ালিটি, তাই সেই স্কেল, এই সমস্ত কিছু মেনটেন করে ওখানে একটা নিজস্ব মার্কেট তৈরি করতে হবে। এক লাইনে বলতে হয়, ইউরোপের ডিলকে দেখছে নিজেদের অর্থনীতির জন্য নিশ্চিত রিটার্ন হিসেবে, আর ভারত এই ডিলকে দেখছে নিজেদের সক্ষমতা প্রমাণ করার নতুন সুযোগ হিসেবে। এই দুটি দৃষ্টিভঙ্গিরই ফারাকটাই এই চুক্তির আসল বাস্তবতা। আর এখান থেকেই শেষ প্রশ্নটা উঠে আসে, ভারত কি এই 27খানা দেশের বাজারে নিজের জায়গা পাকা করতে পারবে? এই প্রশ্নের উত্তরেই এই মাদার অফ অল ডিলস এর আসল ফলাফল লুকিয়ে আছে। এই ইউ আর ইন্ডিয়ার ট্রেড ডিল আর তার ঠিক পরেই ইউএস ইন্ডিয়া ট্যারিফ কাট, এই দুটো ঘটনা একসাথে দেখলে একটা বিষয় স্পষ্ট হয়, বিশ্ব অর্থনীতি এখন সিঙ্গেল সেন্টার সিস্টেম নয়। আগে নিয়ম ছিল ইউএস আর ইউ ঠিক করবে এবং বাকি দেশগুলো সবকিছু মানবে। সেই ফেজ এইবার আস্তে আস্তে শেষ হচ্ছে। একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হচ্ছে, একটা পাওয়ার শিফট হচ্ছে। খুব ভালো করে দেখুন এই ওভারঅল জিওপলিটিক্স। এখন আমরা ঢুকছি মাল্টিপোলার ইকোনমিক অর্ডারে। এই নতুন ব্যবস্থায় পাওয়ার আসছে 3 জায়গা থেকে। একটা হচ্ছে লার্জ কনজিউমার মার্কেট, সেকেন্ড হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেপথ, আর থার্ড হচ্ছে জিওপলিটিক্যাল ফ্লেক্সিবিলিটি। এই তিনটেই ভারতের জন্য খুবই রেলেভেন্ট। এই কারণেই ইউরোপ তাড়াতাড়ি লং টার্ম ডিল করতে চায়। এই কারণেই আমেরিকা ট্যারিফ কমিয়ে রিলেশনশিপ লক ইন করতে চায়। কারণ যে দেশগুলো আজ ভারতের সঙ্গে স্ট্রং ট্রেড পজিশন নেবে না, আগামী দশকে তারা মার্কেট অ্যাক্সেসে পিছিয়ে পড়তে পারে। ভাবুন, ভারতে 1 বিলিয়নের উপরে মানুষ, এটা লার্জ মার্কেট। এখন আসল প্রশ্নটা ভবিষ্যৎ নিয়ে। এই পাওয়ার শিফটে কারা এগোবে? যেসব দেশ মাল্টিপল মার্কেটস এর সঙ্গে ডিল করতে পারে, নিজেদের ম্যানুফ্যাকচারিং স্কেল বাড়াতে পারে, আর একটাই পাওয়ার ব্লকের উপরে নির্ভরশীল নয়, তারা কিন্তু এগিয়ে যাবে। আর কারা পিছবে? যেসব দেশের এক্সপোর্ট কম্পিটিটিভ নয়, ডোমেস্টিক ডিমান্ড খুবই ছোট বা অল্প, আর ফরেন পলিসিতে ফ্লেক্সিবিলিটি কম, তারা কিন্তু পিছিয়ে যাবে। ভারতের সামনে সুযোগটা তাই খুব ক্লিয়ার। এখন শেষ প্রশ্নটা আপনাদের জন্য, এই ইমার্জিং ইকোনমিক অর্ডারে আপনার মতে কারা সব থেকে লাভবান হবে, কারা বিগেস্ট উইনার্স হবে, আর কোন দেশগুলো সবচেয়ে বেশি প্রেসারে পড়তে চলেছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আজকের পর্বটি এইটুকুই। যদি এই পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার একটা নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।